হ্যালো সিএফসিয়ান, এইটা মূলত একটা টেস্ট ক্লাস হিসেবে আমি নিচ্ছি। রেকর্ড শুরু হয়েছে হয়তো। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম, আমি যখন বাসায় ছিলাম তখন ক্লাস নিয়েছিলাম হোয়াইট বোর্ডে। তো এখন থেকে আমি চেষ্টা করব যে মোবাইলের স্ক্রিন রেকর্ড করে ক্লাস নিতে, কারণ আমি এমন একটা পরিস্থিতিতে আছি, মেসে থাকি। এখানে তো ধরো হোয়াইট বোর্ড সেট করাও পসিবল না, এবং ওই রকমভাবে ক্লাস করাও পসিবল না। আবার মাইক্রোফোন আছে, বাট কি আর বলবো। তো মোবাইলে রেকর্ড করলে সুবিধা হচ্ছে যে যে কোনো জায়গায় করা যায়। একটু ফ্রি টাইম পেলে ফ্রি টাইমেও করতে পারি, এবং কাছে থেকে যেহেতু কথা বলা যায়, তো সবসময় মাইক্রোফোন প্রয়োজন হয় না। তো যাই হোক, আমরা শুরু করি। আমি মূলত এখানে দাগিয়ে দাগিয়ে পড়াবো। সো আমি একটু মার্কার ইউজ করব। সো মার্কার মানে কিন্তু এটা না যে আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি, আমি জাস্ট কোন জায়গায় পড়াচ্ছি সেটা বোঝানোর জন্য মার্কারটা ইউজ করব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারবা। আর হয়তো এটা ভার্টিক্যালি রেকর্ড হচ্ছে, তো কিছু করার নাই, একটু তুমি ফুল স্ক্রিন করে নেবা কষ্ট করে। এছাড়া আমার কিছু বলার নেই। দেখো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধানাঙ্গাণু এবং তাদের কাজ। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এগুলো আমরা পড়বো, বাট এর আগে একটু পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্য পার্থক্য কোন জায়গায়? দেখো, উদ্ভিদ কোষে কিন্তু কোষ কোষ গহ্বর আছে, এই যে কোষ গহ্বর আছে, আর প্রাণী কোষে কোনো কোষ গহ্বর নাই। এখন প্রশ্ন করতে পারো যে কেন থাকবে কোষ গহ্বর, প্রাণী কোষে কেন থাকবে না? কারণ কোষের বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে, এবং কোষে অনেক সময় জীবাণু আক্রমণ করতে পারে। তো এই জীবাণুগুলোকে প্রতিহত করার জন্য বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম প্রয়োজন হয়, যেগুলো ওই জীবাণুগুলোকে বা ব্যাকটেরিয়াগুলোকে বিগলিত করে ফেলে। তো প্রাণী কোষে তো তোমরা অবশ্যই জানো, বা তোমরা সামনে জানবা যে লাইসোজোম নামে একটা অঙ্গাণু আছে। তো লাইসোজোমে এরকম হাইড্রোলাইটিক এনজাইম থাকে, বুঝছো? তো লাইসোজোম, এই যে লাইসোজোম, তো এই লাইসোজোমটা কী করে, ওই জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে বা খেয়ে ফেলে। কিন্তু উদ্ভিদ কোষে ওই রকম লাইসোজোম আছে, বাট ছোট ছোট। তো উদ্ভিদ কোষে হাইড্রোলাইটিক এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে কোষ গহ্বরে। তো উদ্ভিদ কোষে যেহেতু এরকম জীবাণু আক্রমণ করে, তাই ওই জীবাণুগুলোকে ভক্ষণ করার জন্য হাইড্রোলাইটিক এনজাইমের প্রয়োজন হয়। ওই হাইড্রোলাইটিক এনজাইমগুলো কোষ গহ্বরে থাকে। প্রাণী কোষে লাইসোজোম থাকে, তাই দরকার হয় না। ঠিক আছে, আরেকটা হচ্ছে, এই দেখো কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, বাট প্রাণী কোষে থাকে না। কেন? কারণ প্রাণী তো চলতে পারে, বাট উদ্ভিদ তো চলতে পারে না, তার তো দৃঢ়তা প্রয়োজন। তো এই দৃঢ় থাকার জন্য উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, তো কোষ প্রাচীর সম্পর্কে আমরা পড়ব একটু পরে। আর কি বলা যায়, এখানে এগুলাই পার্থক্য মূলত। আরেকটা মেইন পার্থক্য হচ্ছে প্লাস্টিড। দেখো, প্লাস্টিড উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড থাকলে সুবিধা হচ্ছে এখানে ফটোসিনথেসিস হতে পারে, অর্থাৎ সালোক সংশ্লেষণ হয়, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। প্রাণী কোষে কোনো প্লাস্টিড নাই, এই কারণে প্রাণী কোষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অর্থাৎ উদ্ভিদ কোষ হচ্ছে অটোট্রফিক, আর প্রাণী কোষ হচ্ছে হেটারোট্রফিক। আশা করি এটা বেসিক পার্থক্য। পরবর্তীতে যদি টপিক সামনে আসে তাহলে আমরা আরও ভালো করে পার্থক্যগুলো পড়ব। তা আপাতত এই চিত্রগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা কাজে লাগে। অনেকে চিত্র আঁকায়, চিত্র আঁকি এই দুইটা চিত্র কখনোই পরীক্ষা আসবে না। ঠিক আছে, এগুলো কখনো পরীক্ষা আঁকতে দেবে না, বাট এটা তোমার দেখতে হবে বেসিক ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, সো রিভার্ট টু অরিজিনাল। এটা কি করলাম? যাই হোক, এই পেজ আমাদের শেষ। পরবর্তীতে আরেকটা পেজ আমরা দেখি। ঠিক আছে, পরবর্তীতে এই পেজটা আমরা দেখি। মার্কার কোথায়? এই যে মার্কার, দেখো, এই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে কিছু অঙ্গাণু শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, কিছু অঙ্গাণু শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। এর মধ্যে একটা ছিল প্লাস্টিড, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। ঠিক আছে, এখন কোষ প্রাচীর। দেখো, কোষ মানে তো সেল, আর প্রাচীর মানে হচ্ছে ওয়াল, সেল ওয়াল। এখন তোমরা বলো যে ওয়াল কি জীবিত নাকি মৃত? দেয়াল, এর দেয়াল কি জীবিত নাকি মৃত? অবশ্যই মৃত। তো একটা মৃত, অর্থাৎ
এটা হচ্ছে একটা মৃত বা জড় বস্তু। যেহেতু ওয়াল এটা, এই কারণে এটা হচ্ছে একটা মৃত বা জড় বস্তু। এখন জড় বস্তু বা মৃত বস্তু এটা কি মানে ওয়াল কি শক্ত না নাকি নরম? অবশ্যই শক্ত, বুঝছো? ওয়াল শক্ত হয়। আহ, যাই হোক, তো আমরা একটু শুরু করি। উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, এটা আর দরকার নাই, তুমি এখানে লিখবা যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। অনন্য মানে হচ্ছে ইউনিক, অর্থাৎ কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। বুঝছো? প্রাণী কোষে থাকে না, এটা পরে ফেলছি। আর দেখো, একটা ওয়াল তৈরি করতে ইট প্রয়োজন, সিমেন্ট প্রয়োজন, বালু প্রয়োজন, আবার এটা মানে প্রপার রেশিওতে মিক্স করতে হবে। তো একটু জটিল গঠন, আবার অনেক ডিজাইন থাকে। তো সেমভাবে কোষ প্রাচীরেও অনেক ডিজাইন থাকে, এবং কোষ প্রাচীরও বিভিন্ন জটিল পদার্থ দ্বারা তৈরি। বুঝছো? তো কোষ প্রাচীর কীভাবে তৈরি সেটা বোঝার আগে আমরা একটু এর চিত্রটা দেখি। দেখো, লম্বচ্ছেদের যে চিত্র আছে, চিত্র এই যে লম্বচ্ছেদের চিত্র। কোষ প্রাচীরের মাঝখানে ধরো এই পাশে একটা কোষ আছে, এই পাশে একটা কোষ আছে, এই মাঝখানে যে পর্দা থাকবে সেটাকে বলা হবে মধ্য পর্দা। নাম দেখে বুঝতে পারতেছ। মধ্য পর্দার পর থাকবে প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এরপরে থাকে গৌণ প্রাচীর। বুঝছো? এগুলো হচ্ছে গৌণ প্রাচীর, 3টা স্তর গৌণ প্রাচীর। তো একটা জিনিস খেয়াল রাখবা যে প্রাথমিক প্রাচীর হচ্ছে 1 স্তর বিশিষ্ট, এবং গৌণ প্রাচীর হচ্ছে 2 স্তর বিশিষ্ট। দেখো এখানে কিন্তু চিত্রটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই 3টা হচ্ছে গৌণ প্রাচীর। তো প্রাথমিক প্রাচীরের উপর বিভিন্ন পদার্থ যেমন লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলা জমা হয়। এগুলো জমা হয়ে আস্তে আস্তে গৌণ প্রাচীর তৈরি করে। তো আমি একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখো, লিগনিন, পেকটিন, সুবেরিন, আমি এটাকে বলতাম লিপেসু। অর্থাৎ প্রাথমিক প্রাচীরের উপর লিপেসু জমা হয়, লিপেসু জমা হয় কোষ প্রাচীরটা মোটা করে, পুরু করে। এবং কিছু কিছু জায়গায় এগুলা সমানভাবে জমা হয়, অর্থাৎ লিগনিন, পেকটিন, সুবেরিন জমা হয় সেকেন্ডারি প্রাচীর গঠন করে। সেকেন্ডারি প্রাচীরটা কিছু জায়গায় সমানভাবে জমা হয়, কিছু জায়গায় এবড়ো খেবড়ো হয়। অর্থাৎ এবড়ো খেবড়ো যেখানে হয় সেখানকার যে আকৃতি, এটাকে বলা হয় অলঙ্করণ। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরে অলঙ্করণ আছে কিনা, তুমি বলবা আছে। বুঝছো? তো এখন আমরা আবার পরে আসি। এই যে লিপিড আমরা পড়ে ফেলছি। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। প্রোটিন চিহ্ন, লিপিড চিহ্ন, পলিস্যাকারাইড মানে হচ্ছে একটা স্যাকারাইড মানে শর্করা। এখন প্রশ্ন করতে পারো যে ব্যাকটেরিয়াতে কেন কোষ প্রাচীর থাকবে? ব্যাকটেরিয়া আমরা তো পড়ছি যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তো প্রথম কথা হচ্ছে যে ব্যাকটেরিয়া কোনো প্রাণী না, এটা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। যারা প্রাণী তারা সবাই অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তো এটাকে আমরা সাইন্টিফিক্যালি বা বায়োলজিক্যালি আমরা বলবো মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব। তো এই ব্যাকটেরিয়াতে কেন সেল ওয়াল থাকতে হবে? কারণ ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্ন অ্যাডভার্স সিচুয়েশনে থাকতে পারে। তো অথবা ধরো একটু অ্যাকোয়াটিক সিচুয়েশনে আছে, বা একটু মানে পানি আছে বা জলীয় বাষ্প আছে, এরকম সিচুয়েশনে আছে। তো ব্যাকটেরিয়ার ভিতরে কিন্তু ঘনত্ব যেটা সেটা বেশি থাকে। বুঝছো? বেশি থাকে। আর পানির ঘনত্ব কম থাকবে। ধরো বাইরে পানি আছে, বাইরের পানির ঘনত্বর তুলনায় ব্যাকটেরিয়ার ভিতরের যে ঘনত্ব সেটা একটু বেশি হলো। এতে সমস্যা কী হবে? সমস্যা হবে অসমোসিস হবে বা অবিস্রবণ হবে। আমরা জানি অবিস্রবণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কম ঘন দ্রবণ থেকে বেশি ঘন দ্রবণে দ্রাবক বা তরল পদার্থ যেটা সেটা শিফট করতে পারে। তো এরকম পরিবেশে যদি ব্যাকটেরিয়া যায় যেখানে তার ঘনত্ব বেশি এবং পারিপার্শ্বের ঘনত্ব কম, সেটা যদি তরল হয়, তখন তো এই তরল পদার্থ ব্যাকটেরিয়াতে ঢুকে যাওয়ার ফলে কী হবে? ব্যাকটেরিয়ার কোষগুলো ফেটে যাবে। মানে ধরো একটা বেলুন আছে, 10 মিটার কিউব জায়গা দখল করতে পারে। এখন এর মধ্যে তুমি আরও বাতাস ভরলা 100 মিটার কিউব, সে কি টিকে থাকবে? সেটা সে তো ফেটে যাবে। এরকমভাবে ব্যাকটেরিয়াও ফেটে যাবে। তো এই যে ফেটে যাবে, এই ফেটে যাওয়া রোধ করার জন্য ব্যাকটেরিয়াতে একটা কোষ প্রাচীর প্রয়োজন হয়, এবং সেটা গঠিত হয় প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে। আর এটা একটু খেয়াল রাখতে হবে যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কাইটিন একটা পলিস্যাকারাইড, অর্থাৎ শর্করা।
বুঝছো, স্পেশাল শর্করা। শর্করা সম্পর্কে তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা। আর এইটা আমরা পরে ফেলছি প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট। এর এর মানে এর উপর মধ্যপ্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীর সৃষ্টি করে। কি জমা হয়? লিপেসে জমা হয়। বুঝছো? আর এই প্রাচীরে মাঝে মাঝে ছিদ্র থাকে যাদেরকে কূপ বলে। কূপ মানে কি? ধর আমি বললাম, আমি তো একটুকে বলছিলাম যে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর যেটা হয় সেটা কিন্তু সব জায়গায় সমান হয় না। অনেক জায়গায় ধর একটা মানে ধরো এটা একটা প্রাথমিক প্রাচীর, এই পর্যন্ত সেকেন্ডারি প্রাচীর ঠিক ছিল, এই পর্যন্ত ঠিক ছিল, এই দিক দিয়ে ধরো ঠিকভাবে হয়েছে, বাট মাঝখানে মাঝখানে এই জায়গাটা কি খালি আছে না? এই খালি জায়গাটাকে বলা হবে কূপ। কূপ ইংরেজিতে বলা হয় পিট। বুঝছো? ধরো এই সাইডেও এরকম হয়েছে, এই উপরে উপরে তোমার প্রাচীর হয়েছে, এই নিচ দিয়েও প্রাচীর হয়েছে, বাট মাঝখানের এই জায়গাটা খালি আছে, তো এটাও পিট। এরকম যখন দুইটা পিট মুখোমুখি থাকবে তখন সেটাকে বলা হবে পিট পেয়ার। বুঝছো? পিট পেয়ার। আর এই দুইটা পিটের মাঝখানে দুইটা মানে অর্থাৎ পিট পেয়ারের মাঝখানে যে পর্দা বা ঝিল্লি থাকবে সেটাকে বলা হবে পিট মেমব্রেন। এখন এই যে পিট পেয়ার, এই পিট পেয়ারের মধ্যে ঝিল্লি থাকে, পিট মেমব্রেন। এই পিট মেমব্রেনে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, এইগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা। অর্থাৎ প্লাজমার মধ্যে যে ছিদ্র, এটা তো প্লাজমা। বুঝছো? যেহেতু কোষপ্রাচীর এখানে গঠন হয় নাই, পিট মানে ছিদ্র হয়ে গেছে, মাঝখানে কী থাকবে? শুধুমাত্র তো প্লাজমাই থাকবে। তো এই প্লাজমার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা। ডেজমাটা মানে হচ্ছে ছোট ছিদ্র বা ছোট নালী আর কি। বুঝছো? এই প্লাজমোডেজমাটার ফলে একটা কোষ আরেকটা কোষের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং বিভিন্ন প্রয়োজনীয় পদার্থ যেটা তার দরকার, সহজ ভাষায় বললে কোষ রস, এইটা এই প্লাজমোডেজমাটার মাধ্যমে পরিবহন করে। তো আশা করি বুঝতে পারছো যে প্লাজমোডেজমাটা কী এবং কোথায় থাকে। ঠিক আছে, এখন আমরা একটু রিডিং করি। দেখো, ছিদ্র থাকে যাকে কূপ বলে। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, এটা আমরা জানি। আকৃতি বজায় রেখে, এগুলো কমন সেন্স। এই যে দেখো, আমি যেটা মাত্র পড়ালাম, পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা বায়বৈক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। বুঝছো? তো এটা ছিল সিম্পল কোষ প্রাচীরের কাজ। তো আমি অনেক এক্সট্রা কথাবার্তা বলেছি যেটা তোমার বেসিক ডেভেলপমেন্টে কাজে লাগবে। তবে এই এতটুকু লিখতে পারলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তো অবশ্যই চিত্রটা দেওয়ার চেষ্টা করবা, গাইডে দেখবা অথবা টেস্ট পেপারে দেখবা সুন্দর চিত্র আছে, এটা একটু দেখে নিবা। আমি তো এখন চিত্র দেখাতে পারছি না। ঠিক আছে, এরপর দেখো প্রোটোপ্লাজম। প্রোটো মানে হচ্ছে জীব, মানে যেটা জীবিত। প্রোটোপ্লাজম আছে মানে সেটা জীবিত, এটা একটা কমন সেন্স আর কি। আর প্লাজম মানে কি? প্লাজম মানে হচ্ছে একটা পদার্থ, তরল থকথকে জেলির মতো আঠালো পদার্থ। তো কোষের প্লাজমকে বলা হতো সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম তো হচ্ছে যে প্রোটোপ্লাজমকে একটা ধারণা দিই তোমাদেরকে। একটা কোষ থেকে তুমি কোষ প্রাচীর বাদ দিবা, কোষ প্রাচীর বাদ দিলে কোষ ঝিল্লি সহ সম্পূর্ণ জিনিসটা হচ্ছে প্রোটোপ্লাজম। বুঝছো? ওটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো ওটার ভিতরে তো সাইটোপ্লাজমীয় তরল থাকে, যেটা তরল থকথকে জেলের মতো হয়। এই কারণে এই শব্দের মধ্যে প্লাজম কথাটা আছে। বুঝছো? প্লাজম যেখানে থাকবে সেখানে তরল থকথকে জেলির মতো অর্ধস্বচ্ছ পদার্থ থাকবে। তো আমরা একটু দেখি জিনিসটা কি। এই দেখো, কোষের ভিতরে যে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। সিম্পল আমি যে কথাগুলো বলছি এটাই। আর আমি এটাও পরে বলছি যে প্রোটোপ্লাজম কি? কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছু, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। বুঝছো? তো কোষে কী কী থাকে? কোষ ঝিল্লি ছাড়া আমরা একটু আগে দেখেছিলাম ওই আগের যে স্লাইড ছিল সেটায়, কোষ ঝিল্লি ছাড়াও এখানে কী থাকে? বিভিন্ন অঙ্গাণু থাকে, সাইটোপ্লাজমিক অর্গানেল থাকে এবং নিউক্লিয়াস থাকে। তো সব কিছুই সহজ কথায় কোষ প্রাচীর বাদ দিয়ে বা যা থাকবে সবটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এবং প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য হচ্ছে তরল থকথকে জেলির মতো অর্ধস্বচ্ছ পদার্থ। ঠিক আছে, তো এটা একটা ট্রায়াল ক্লাস ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে হয়তো বা অন্য পরের টপিকগুলো নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।